TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। সশস্ত্র অভ্যুত্থানের পর সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে আসাদ তার পরিবারের সদস্যদের নিয়ে মস্কোয় অবস্থান করছেন। সিরিয়া প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আসাদ সরকারের পতন হলেও সিরিয়া এখনও ঝুঁকিমুক্ত নয়। তিনি আরও বলেন, এই ঘটনার মাধ্যমে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে চলা কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্ত হলো সিরিয়ার জনগণ। আসাদ সরকারের পতনকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ আরও অনেকেই। আমরা দেখছি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী অঙ্গীকার থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। এনবিসি নিউজকে তিনি বলেছেন, ড্রিমারদের বৈধ করার ব্যাপারে তিনি ডেমোক্র্যাটদের সাথে কাজ করবেন। গর্ভপাত সেবা তিনি নিষিদ্ধ করবেন না। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলকে বহিষ্কার করবেন না। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার শুরুর আদেশও দেবেন না, এরকম কথা তিনি বলেছেন। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ করে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ভাষা, ইতিহাস এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। তাছাড়া তারা অবশ্যই চান দুই দেশের জনগণের কল্যাণে সম্পর্ক আরও উন্নত হোক। এই বিষয়গুলো নিয়েই মূলত আমরা আজকে আলোচনা করব। আমার সাথে আছেন হাসান ফেরদৌস, সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি আবু সাইদ খান, জ্যেষ্ঠ সাংবাদিক, উপদেষ্টা সম্পাদক, সমকাল। আমি শুরুতেই হাসান ফেরদৌসের কাছে যাব। সিরিয়ায় যা ঘটছে এখনও ঘটে চলেছে, ডেভেলপমেন্ট আসছে, কিন্তু সিরিয়া বিষয়ে পশ্চিমা দেশগুলোর যে প্রতিক্রিয়া সেগুলো নিশ্চয় দেখেছেন। সিরিয়ায় যা হচ্ছে সেটা পশ্চিমা দেশগুলোর জন্য পশ্চিমা দেশগুলোর চাওয়া কিনা, আপনি কি দেখছেন? আমি প্রশ্নটা আপনি আরেকবার রিপিট করুন। রাইট, ওকে রাইট। আমি যেটা বলতে চেয়েছি যে সিরিয়ায় যা হচ্ছে এই মুহূর্তে বা হয়েছে, বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে, এখন যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন সেটা অনেক সময় বক্তব্যে মনে হচ্ছে প্রেসিডেন্ট বাইডেন সহ বিভিন্ন নেতাদের যে স্পষ্ট নয় কারা ক্ষমতায় আসতে যাচ্ছেন, এরকম একটা মনে হচ্ছে আপাতত। তো এই যে পরিস্থিতি, এইটা কি পশ্চিমা দেশগুলোর পশ্চিমা নেতাদের চাওয়ার ইচ্ছার প্রতিফলন ঘটেছে কিনা, বা কি দেখছেন আপনি? আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমত, যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা পশ্চিমাদের হাতের নিয়ন্ত্রণে ছিল না। পশ্চিমারা, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ই চেয়েছিল আসাদ ক্ষমতায় থাকুক। আসাদকে তারা অনেক সহজে কন্ট্রোল করতে পারছে। বলা হয় যে যেই ডেভিলকে আপনি চেনেন তার চেয়ে যে ডেভিলকে আপনি চেনেন না, কোনটা আপনার জন্য লাভজনক? যাকে আপনি চেনেন সেটা আপনার জন্য লাভজনক। আসাদকে বদলে যারা ক্ষমতায় আসবে তারা সম্পূর্ণ অপরিচিত নয়, কিন্তু তাদের নিয়ে উদ্বেগ আছে। যে গ্রুপটির কথা শুনছি আমরা, HTS সংক্ষেপে বলা হয়, এটি আসলে ইসলামিক স্টেট, তারপরে আল কায়দার একটা অফশুট এবং প্রবল রকম মৌলবাদী, বা মৌলবাদী বলবো না, প্রবল রকম আল কায়দা যেরকম হয় ইসলামিস্ট বলা হয় এদেরকে, সেরকম একটা সংগঠন, জিহাদি সংগঠন। ফলে আমেরিকা তাকে ওয়েলকাম করবে না জেনে শুনে। এক। 2 নম্বর, এই গ্রুপটা একা কিন্তু এই লড়াইটা করেনি। সিরিয়া একটা ডিভাইডেড কান্ট্রি, অনেক ছোট ছোট গ্রুপে বিভক্ত এই দেশটা। একটা অংশে কুর্দিরা, একটা অংশে তুর্কিরা, অন্যখানে জর্ডানের নিয়ন্ত্রিত
একদল যোদ্ধারা সেখানে আছে, মানে বিশ্বের সব প্লাস ফরেন বলতে বোঝায় রাশিয়ানরা আছে, ইরানিয়ানরা আছে, হিজবুল্লাহ আছে। এই পতনটা ঘটেছে মূলত দুটো কারণে। এক, লেবাননে এবং প্যালেস্টাইনে ইসরায়েলের জয়লাভ, প্রায় নিঃশর্ত জয়লাভ তারা করেছে। একই অবস্থা লেবাননে, হিজবুল্লাহর পতন। প্রধান দুই শত্রুকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলেছে ইসরায়েল। ইসরায়েলের জয় চূড়ান্ত, এবং এই প্রক্রিয়াতে তারা জয়লাভ করেছে ইরানের বিরুদ্ধে। ইরান এখন খুব দুর্বল, এতটা দুর্বল যে তাদের উপরে দুবার বর্বর আক্রমণ করার পরেও তারা টোকেন আক্রমণ, প্রতি আক্রমণ ছাড়া কিছু করতে পারেনি। ফলে ইসরায়েলের প্রধান তিন শত্রুকে ইসরায়েল খুব সহজেই নিধন করেছে। এই অবস্থায় ইসরায়েল কোনোভাবেই চাইতো না, চাইবে না যে ইরাকে আর একটা শত্রু গজাক তার। আসাদ তাকে তারা চেনে, তার সাথে কাজ করতে পারে। কিন্তু যেহেতু আগে বললাম দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল, আর দুর্বল হয়ে পড়েছে হিজবুল্লাহ, দুর্বল হয়ে পড়েছে ইরান, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দুর্বল হয়েছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এই 2 বছর ধরে চলছে, এবং এই 2 বছরে ক্রমান্বয়ে রাশিয়া, যে কিনা আসাদের প্রধান পেট্রন ছিল, দুর্বল হয়ে এসছে। আপনারা জানেন যে রাশিয়ার সিরিয়াতে এয়ারবেজ আছে, নেভাল বেজ আছে, প্রধান মিলিটারি এয়ার সাপোর্টটা আসে রাশিয়ার কাছ থেকে। কিন্তু অব্যাহত যুদ্ধের ফলে, ইরানের সাথে ইউক্রেনের সঙ্গে অব্যাহত যুদ্ধের কারণে রাশিয়া দুর্বল হয়ে পড়েছে। ফলে প্রধান যে শক্তি ছিল ইসরায়েলের, আসাদের, একদিকে ইরান, অন্যদিকে রাশিয়া প্লাস হিজবুল্লাহ, এই ত্রিমুখী সাপোর্ট সে পাচ্ছিল না। তারপরেও আর একটা ব্যাপার ঘটেছে যে খানিকটা চোখ সে সরিয়ে ফেলেছিল, নজর সরিয়ে ফেলেছিল সে কি ঘটছে। সিরিয়াতে কিন্তু আসাদের নিয়ন্ত্রণ কখনোই 3টি প্রধান শহরের বাইরে ছিল না, দামাস্কাস, আলেপ্পো এবং হোম। এর বাইরে খুব স্ট্রং নিয়ন্ত্রণ তার ছিল না। যখন পাল্টা আক্রমণ আসলো, যখন এই HTS আক্রমণ শুরু করলো, একাত্তর নয়, আরো 3-4টি গ্রুপ, তখন কিন্তু সামরিক বাহিনী রেসপন্ড করেনি। সামরিক বাহিনী, আমাদের দেশের মধ্যে এক্সাক্ট ঘটনা ঘটেছে, সামরিক বাহিনী রিফিউজ করলো হাসিনাকে ডিফেন্ড করতে। সামরিক বাহিনী অ্যাক্টিভ ছিল না আসাদকে ডিফেন্ড করবার জন্য। এই মাল্টিপল ফ্যাক্টরস গুলি কন্ট্রিবিউট করলো আসাদের পতনকে। এখন পতন হওয়ার পরে একদিকে সবাই ওয়েলকাম করছে, দীর্ঘদিনের 53 বছরের স্বৈর শাসন পতন হলো, খুব ভালো কথা। কিন্তু পতনের পরে কি হবে, এরপরে কি হবে, ছবি সবার কাছে অনিশ্চিত। 3টি সম্ভাবনার কথা বলা হচ্ছে বা ভাবতে পারি আমরা। প্রথম সম্ভাবনা কি, যে HTS এর নেতৃত্বে একটি মডারেট বা মধ্যপন্থী ইসলামী শাসক প্রজাতন্ত্র এখানে হতে পারে। মধ্যপন্থী বলছি অর্থে যে আপনারা দেখেছেন অলরেডি আল গিলানি, যিনি এখন এই আন্দোলনের নেতৃত্বে আছেন, তিনি নানা রকম ভালো ভালো কথাবার্তা বলছেন, CNN কে বলছেন, নিউ ইয়র্ক টাইমস কে বলছেন। তাতে মনে হয় তার মধ্যে এক ধরনের বোধ এসছে যে তাকে টিকে থাকতে হলে তাকে কম্প্রোমাইজ করতে হবে। তিনি ঐক্যের ডাক দিচ্ছেন, বিভিন্ন যে মাযহাব রয়েছে তাকে কম্প্রোমাইজ করে টিকতে হবে, মূলত আমেরিকার সাথে এবং প্রবাবলি বাই এক্সটেনশন ইসরায়েলের সাথে। এটা একটা সম্ভাবনা যে এই আসাদ উত্তর ইসরায়েলে, সিরিয়াতে একটা মধ্যপন্থী ইসলামী সরকার গঠিত হবে। এটা 1 নম্বর সম্ভাবনা। 2 নম্বর সম্ভাবনা ঠিক উল্টো, যে এই HTS এর নেতৃত্বে একটি অতি দক্ষিণপন্থী, অতি কট্টর ইসলামিক সরকার গঠিত হতে পারে, যে সরকারে অন্যান্যরা যুক্ত হবে, যে সরকারের সঙ্গে যুক্ত হবে ইরানও, এবং প্রবাবলি বাই এক্সটেনশন ইরাকও। সে কথা পরে আসছি। আর থার্ড পসিবিলিটি হচ্ছে যে সিরিয়া কয়েক খণ্ডে বিভক্ত হয়ে পড়বে। আমি একটু আগে বললাম সিরিয়াতে কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্ন শক্তি কাজ করছে, এবং তারা সবাই যে একই সুরে কথা বলে, এক বই থেকে গান গায়, তা কিন্তু নয়। ফলে এই গ্রুপগুলি, বিশেষ করে তুর্কিরা নর্থ ইস্টে যারা আছে, তাদের সম্পূর্ণ ভিন্ন ইন্টারেস্ট এই HTS এর তুলনায়। HTS এর সম্পূর্ণ একটা, তারা এখানকার লোক, তারা এই সিরিয়ার লোক, কিন্তু তুর্কিরা সিরিয়ার লোক না, তুর্কির ভিন্ন ইন্টারেস্ট। টার্কি প্রথমত চায় তার যে সমস্ত প্রায় 1 মিলিয়ন উদ্বাস্তু আছে তারা ফেরত আসুক। তারা চায় কি, উত্তরে যে কুর্দিরা আছে
সে কুর্দিরা নির্বংশ হোক এবং এই পুরো এলাকাটা জুড়ে তুরস্কের নিয়ন্ত্রণ ইস্টাবলিশড হোক। ফলে ইন্টারেস্টটা কনফ্লিক্টিং ইন্টারেস্ট, এবং কে জিতবে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। একই সঙ্গে কিন্তু যে জোটটা হয়েছে বিদ্রোহীদের যে জোটটা, সেই জোটে কিন্তু সিরিয়ার তুর্কির সমর্থক গোষ্ঠীও রয়েছে, বিরোধী সংগঠন তো রয়েছে, সমর্থকও রয়েছে, রাইট? আপনার কাছে আমি একটু ফিরে আসি আবু সাইদ খান তার কাছে। দেখেন, পশ্চিমারা এই যে অভ্যুত্থানটা মোটা দাগে স্বাগত জানাচ্ছেন। যেমন প্রেসিডেন্ট বাইডেনের কথা আগেই বললাম, তিনি বলছেন এটা একটা হিস্টোরিক অপরচুনিটি। একই সঙ্গে বলছেন যে এই সময়টা ঝুঁকি এবং অনিশ্চয়তার, এই অনিশ্চয়তা ঝুঁকিটা কিসের তিনি বলছেন। একই সঙ্গে তিনি বলছেন, মানে ক্রেডিট নিচ্ছেন এক অর্থে, যে যে আমেরিকার যে কৌশল, যেইটার ফলে রাশিয়া এবং ইরানের ভূমিকা ওই অঞ্চলে দুর্বল বা খর্ব হয়েছে, যার কারণেই এই আসাদ রেজিমের পতন হয়েছে, এটা তিনি বলছেন, প্রেসিডেন্ট বাইডেন স্টেটমেন্টে বলছেন। আপনি কি মনে করেন নাকি এখানে আমেরিকা সামনে ছিল বা সাইড লাইনে ছিল? কি মনে করবেন, এবং একই সঙ্গে পশ্চিমাদের প্রতিক্রিয়ায় কি বলবেন এই বিষয়ে? প্রথমত হচ্ছে যে সিরিয়াতে আসাদ, ইরান, তাদের পিছনে রাশিয়া ছিল। তো এই যে সমর্থনটা, এই রাশিয়ার বলয়টাকে, অর্থাৎ রাশিয়া, ইরান এবং সিরিয়ার এই বলয়টাকে ভাঙবার জন্য তো পশ্চিমাদের অনেক রকম প্রচেষ্টা ছিল। এবং পশ্চিমারা তারা গণতন্ত্রের কথা যাই বলো, বিভিন্ন জঙ্গি গ্রুপগুলোর সঙ্গে তাদের এক ধরনের যোগাযোগ আছে, মদত আছে। এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। সবসময় যে জঙ্গিরা তাদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এমনটা না, অনেক ক্ষেত্রেই আফগানিস্তানেও নিয়ন্ত্রণের বাইরে অনেক ক্ষেত্রে চলে গেছে, কিন্তু তাদের একটা নিয়ন্ত্রণ কিন্তু সবসময় ছিল। আর একটা হচ্ছে যে কর্তৃত্ববাদী শাসন আসাদের, তো গোটা মিডল ইস্ট জুড়েই তো কর্তৃত্ববাদী শাসন, সেখানে তো আর কোনো দেশে গণতন্ত্রের হাওয়া বইছে। তো এই কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে বলে পশ্চিমা দুনিয়া যে ভাবে বক্তব্য দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে বোধহয় এখানে একটা গণতন্ত্র শাসন হলো, আসাদ এর চেয়ে প্রোগ্রেসিভ ফোর্স বোধহয় এখানে ক্ষমতা এসছে, এমন একটা ধারণা কিন্তু পশ্চিমাদের কথাবার্তা মনে হচ্ছে, তারা এটাকে স্বাগত জানাচ্ছে। তবে এইটার মধ্য দিয়ে রাশিয়া, ইরান দুর্বল হয়ে পড়লো, এটা ঠিক। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে সিরিয়া খুব অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছে। সিরিয়ার অখণ্ডতা রক্ষা করাই এখন একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। এখানে তো গ্রুপগুলোর মধ্যে তো সংঘাত আছে, তাছাড়া ইসরায়েল কোথায় দাঁড়াবে জানি না, তবে ইসরায়েল খুশি। এবং ইসরায়েলের একটা ম্যাপ আছে, তারা হচ্ছে, এই ম্যাপটা হচ্ছে যে পুরনো ম্যাপ, যেখানে সিরিয়ার ক্ষেত্রেও তারা কিছু অংশ দখলের চেষ্টা যে করবে না এমনটা বলা যায় না। অর্থাৎ এই খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া গ্রুপগুলা যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে ইসরায়েলও লাভবান হতে পারে। হ্যাঁ, তবে ঠিক যেটা হাসান ফেরদৌস বলেছেন যে সেখানে তারা আসাদকে চিনতো, এদেরকে হয়তো সেইভাবে বুঝতে পারবে না, কিন্তু এখানে তারা আরব বিশ্বকে যতটা দুর্বল হতে পারে, তাদের ভিতরে যত সংঘর্ষ হয়, ততটাই কিন্তু ইসরায়েল খুশি হয়। এমনকি আমরা দেখি যে মার্কিন এবং পশ্চিমা বিশ্ব কিন্তু খুশি হয়। তো এই জায়গাটা আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে পশ্চিমারা এখানে তাদের লক্ষ্যটা, এখানে অন্য কি আমি জানি না, তবে তাদের লক্ষ্যটা হলো এরকম: রাশিয়াকে দুর্বল করা, ইরানকে দুর্বল করা, মধ্যপ্রাচ্যের ওপর তাদের কর্তৃত্ব রক্ষা করা। এবং সেই কর্তৃত্ব রক্ষা করার জন্য বিভিন্ন খণ্ডযুদ্ধ, বিভিন্ন এমনকি জঙ্গি জিহাদি গ্রুপ যেটাই বলুন না কেন, তাদের পিছনে মদত দেয়া, বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়ানো, এগুলো আমরা দেখেছি। এবং এই ক্ষেত্রেও মার্কিন এবং পশ্চিমা দুনিয়া হাত গুটিয়েছিল বলে আমার মনে হয় যে এদের এক ধরনের মদত ছিল এবং তারা খুশি হয়েছে। তারপরে পরিস্থিতি কোন দিকে যাবে এটা ভয়াবহ ব্যাপার। তবে মধ্যপ্রাচ্যে অশান্তি আরো বাড়লো, এখনো এই অশান্তি আরো বাড়লো, এবং এটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা খুবই কঠিন। তো এখানে প্রাথমিকভাবে
মার্কিনীরা, পশ্চিমা দুনিয়া তাদের বিজয় মনে করতে পারে, এবং রাশিয়া এবং ইরান তারা তাদের শক্তি ক্ষয় হয়েছে, রাশিয়া অন্যত্র ইউক্রেন যুদ্ধ ইত্যাদি ব্যস্ত থাকার কারণে। তো সেইভাবে আসলে তাদের এটার প্রতি মনোযোগ কিংবা সমর্থন ছিল না, যে কারণে এখানে পতনটা ঘটেছে। এটা প্রাথমিকভাবে পশ্চিমাদের কিংবা ইসরায়েলের, আর যাই হোক, ইসরায়েলের বিজয় বলে আমার কাছে মনে হয়। ইসরায়েলের বিজয়, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলছেন যে তিনি এটার দায় নিচ্ছেন যে যে পতনটা ঘটেছে আসাদ শাসনের, সেইটার পেছনে ইসরায়েলের মানে হাত রয়েছে, এরকম একটা ভিডিও বিবৃতি তিনি দিয়েছেন। আসলে কি সেরকম কিনা? আমরা দেখেছি যে এই সরাসরি হাত না থাকলেও তাদের তো এটা খুশি হওয়ার ব্যাপার, এবং সরাসরি না হাত থাকলেও পরোক্ষ হাত থাকতেই পারে। কেননা ইসরায়েলের সঙ্গে যে মার্কিনী পশ্চিমা দুনিয়ার যে সখ্যতা এবং পশ্চিমা দুনিয়ার সমর্থন থাকলে সেটা খানিকটা ইসরায়েলের সমর্থন থাকারই নামান্তর বলে মনে। ইসরায়েলে সিরিয়ায় আসলে আছে কি হাসান ফেরদৌসী? সিরিয়ার কি প্রচুর ধন সম্পদের মালিক তারা? সেখানে তেল, গ্যাস, ধন সম্পদ নয়, এটাকে বলে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, কৌশলগত স্বার্থ। সিরিয়া হচ্ছে ইরানের ক্লায়েন্ট স্টেট। আমরা বলি এক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি হয়েছে একটা ইরানের নেতৃত্বে, যার সঙ্গে যুক্ত সিরিয়া এবং হিজবুল্লাহ, যা মূলত মার্কিন বিরোধী এবং ইসরায়েল বিরোধী। যদি সিরিয়াকে বাদ দেওয়া যায়, দুর্বল হয় কে? অবশ্যই ইরান দুর্বল হয়। মূল টার্গেট ইরানকে দুর্বল করা। একটু আগে আপনি প্রশ্ন করছিলেন যে নেতানিয়াহু ক্রেডিট নিচ্ছে। নেতানিয়াহু গত 15 দিন প্রতিদিন সিরিয়াতে বোমা ফেলেছে, এভরি সিঙ্গল ডে বোমা ফেলেছে সিরিয়াতে। যেই মুহূর্তে আসাদ পালাচ্ছে বলে খবর শোনা গেছে, সেই মুহূর্তে গোলান হাইটসের যে এলাকাটা তারা বলে বাফার জোন, সৈন্য সেখানে নামিয়েছে। তার মানে ইসরায়েলের জন্য সবচেয়ে লাভজনক অবস্থা ইসরায়েল আছে। মাথায় রাখতে হবে যে এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত একটা গ্র্যান্ড স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির মূল লক্ষ্য হচ্ছে আরবদের দুর্বল করা এবং ইসরায়েলের মাধ্যমে মার্কিন স্বার্থকে নিশ্চিত করা। সেই প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে এবং আর একটা স্টেপ এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আমি একসাথে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র / ইসরায়েল তাদের লক্ষ্য পূরণে। মাথায় রাখতে আমি আগে বলেছি মূল লক্ষ্য ইরান। আমরা দেখেছি কি গত 3 থেকে 6 মাসে ইরানের সঙ্গে আরব দেশগুলির এক ধরনের নতুন রাপ্রোচমেন্ট তৈরি হয়েছে। সৌদি আরবে গেছে ইরানের প্রধানমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কথা হয়েছে এদের মধ্যে। আমরা দেখেছি ইউএইর সাথে ইরানের আলোচনা শুরু হচ্ছে, যাতে করে এই প্রক্রিয়াটি দানা না বাঁধে, যাতে করে ইরানের সঙ্গে এই গালফ স্টেটগুলির মধ্যে বন্ধুত্ব কৌশলগত না হয়ে দাঁড়ায়। সেটাই একটা বড় লক্ষ্য ইসরায়েলের এবং আমেরিকারও, যাতে করে কোনো ক্রমে ইরান দাঁড়াতে না পারে। মানে এক নায়ক বা ডিক্টেটর সরানো মূল লক্ষ্য না, লক্ষ্যটা অন্য কিছু, তাই তো? অ্যাবসলিউটলি রাইট। মার্কিন যুক্তরাষ্ট্র চিরকালই ডিক্টেটরদের পোষে, এটা তাদের রাজনীতি। তারা সবচেয়ে ভয় করে কি কাকে? তারা ভয় করে জনগণকে। কখনো মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের সখ্য করে না, তারা করে একজনের সাথে, এক সামরিক অফিসার, এক হাফেজ আল আসাদ অথবা এক পিনোশে। এর আগে আমরা দেখেছি মানে যেটাকে আরব স্প্রিং বলা হয়েছে, সেই আরব স্প্রিং এর ধাক্কায় গাদ্দাফি, মোবারক, হোসনি মোবারক, বেন আলী, এরকম ডিক্টেটরদের কিন্তু পতন হয়েছে দীর্ঘদিন পর। তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এক একটা দেশে। দেখেছি সবশেষ এই যে এর পতন ঘটলো বাশার আসাদ যে পরিবার, সেই পরিবারের। আমরা বিরতিতে যাব, বিরতিতে ফিরে এসে বাংলাদেশ এবং আমেরিকা প্রসঙ্গে আলোচনা করব। আপনারা সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। একটু পরই ফিরে আসছি। আবারও স্বাগত জানাচ্ছি 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি আবু সাইদ খানের কাছে। তার কাছে জানতে চাইবো যে সরকার একটি বিবৃতি দিয়েছে, বিবৃতি বা বিজ্ঞপ্তি বলা হচ্ছে, সেখানে তারা বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিক যারা, তাদেরকে বৈধ কাগজপত্র অর্জনের অনুরোধ করেছে। এই ভাষাই ব্যবহার করেছে, অনুরোধ করা হয়েছে।
তো এরকম একটি বিজ্ঞপ্তি এই মুহূর্তে কেন, এইটার কি কোনো নির্দিষ্ট কনটেক্সট আছে, আপনি কিছু জানেন কিনা? আর আজকে ভারতের পররাষ্ট্র সচিব আসবেন, ইউরোপিয়ান ইউনিয়নের 27 জন রাষ্ট্রদূত আসবেন, এইটাকে কিভাবে আপনি দেখছেন নতুন সরকারের জন্য, জনাব আবু সাইদ খান? প্রথমত হচ্ছে বাংলাদেশে অনেক বিদেশি কাজ করছে, কেউ বলছে 30,000, 50,000, কেউ বলছে লক্ষাধিক। এটা নিয়ে বিতর্ক আছে, আরো বেশিও অনেকে বলছেন। তবে এই বিদেশিরা দুটো ব্যাপার, একটা হচ্ছে যারা ভিসা নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওয়ার্ক পারমিটের সময় অতিক্রম করে যাচ্ছে, তারপরেও তারা সেখানে কাজ করছেন, নতুন করে এক্সটেন্ড করেন। আর একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, পর্যটন ভিসা নিয়ে অনেকে এসে তারা এখানে অবস্থান করছেন এবং বড় বড় কোম্পানিগুলো, গার্মেন্টস সহ বিভিন্ন কোম্পানিতে তারা কাজ করছেন। বিশেষ করে তারা টেকনিক্যাল হ্যান্ড, এমনকি ম্যানেজারিয়াল জবও করছেন এমন লোক। তো এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন আগে থেকেই যে এই ব্যাপারে একটা সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার, কিংবা সরকারের নজরে আনা দরকার, নজরদারি দরকার, কিন্তু সেই নজরদারিটা কখনো ছিল না। কিন্তু আর একটা হচ্ছে যে বাইরে কিছু কিছু ক্রাইমের সঙ্গে জড়িত কিছু বিদেশি রয়েছে, তো তাদের বিভিন্ন সময় অতীতে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, এই ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত আছে। তো সেইগুলো আছে, অনেকেই ধারণা করা হয় এবং ঘটনার পিছে বিভিন্ন পাচার কিংবা স্বর্ণ চালান ইত্যাদির সঙ্গেও যুক্ত থাকতে পারে। তো সবকিছু মিলে এই বিষয়টাকে তো একটা নিয়মের মধ্যে থাকাটা দরকার। এই তাগিদটা কিন্তু বিভিন্ন সময় হয়েছে, এটা নিয়ে আমরাও লেখালেখি করেছি, কত বিদেশি আছে এ ব্যাপারে এই করা উচিত, এবং এটা একটা নিয়মের মধ্যে থাকা দরকার। সরকারের পক্ষ থেকে এটা একটা নিয়মের মধ্যে নিয়ে আসা এবং তাদের বৈধ কাগজপত্রের ব্যাপারটা করেছে, এটা আমার মনে হয় যে খুব যৌক্তিক বিষয় এবং এটা রুটিন ওয়ার্কেরই অংশ বলে আমি মনে করি। এটা কি এরকম না, মানে আমরা মনে করি না, তাই তো, যে ভারত বাংলাদেশের মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্কের সেটার কনটেক্সট না, তাই তো? এটার সঙ্গে এটা বোধহয় জড়ানো ঠিক হবে না। ওকে, আমি পরবর্তী প্রশ্ন যাই, যেটি হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ লোকজন বাংলাদেশে সফর করছেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বা আরও বৈঠক আছে তাদের। তো এইখান থেকে কি আউটকাম আশা করছেন বা কিভাবে দেখছেন? একই সঙ্গে প্রায় একই সময় বলবো, একই দিনে ভারতের পররাষ্ট্র সচিব এবং ইউরোপিয়ান ইউনিয়নের 27 জন রাষ্ট্রদূত। আচ্ছা, প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে অভ্যুত্থান এবং অভ্যুত্থানোত্তর যে সরকার, এটা ভারত মেনে নিতে পারছিল না। যদিও জয়শঙ্কর বলেছেন, যে তখনই বলেছিলেন যে এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, বাংলাদেশের পরিবর্তনের বিষয়টা ব্যাপারে এটা তাদের কিছু করার নেই, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমরা ঘটনাক্রমে যেটা আমরা দেখলাম, যে বিভিন্ন ভাবে ভারতের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা, সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরাও বিভিন্ন রকম আপত্তিকর মন্তব্য করছেন। দুই নম্বর হচ্ছে যে তারা যে জিনিসটা হলো, যেখানে সংখ্যালঘুরা সবসময় একটু নাজুক অবস্থা আছে, একটু উপমহাদেশের সব দেশেই আছে, এবং যখন কোনো পট পরিবর্তন হয় তখন সংখ্যালঘুরা কিন্তু বিভিন্ন রকম নিগ্রহের শিকার হয়। এবং বাংলাদেশের এই পট পরিবর্তনের পরেও কিছু কিছু ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু ভারতীয় পত্রপত্রিকায় এগুলোকে ফলাও করে অতিরঞ্জিত করে প্রচার করা হয়, এবং ঘটনা যা তার চেয়ে বেশি, এমনকি পুরনো ঘটনা, পুরনো ভিডিও, ভারতেও সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছেন সেই সব ভিডিও তারা প্রকাশ করে। এই ধরনের অপতথ্য, বিভ্রান্তিমূলক, এটা তাদের, অর্থাৎ যেটা আমার কাছে যেটা মনে হয় যে ভারতে একটা শব্দ আছে গদি মিডিয়া, তো অর্থাৎ এই গদি মিডিয়া থেকে এইগুলাকে ব্যাপকভাবে প্রচার করা হয়। তবে ভারতের সব দায়িত্বশীল মিডিয়া যে এটা করেছে এটা বলা যাবে না। এইটার মধ্য দিয়ে আমরা দেখি যে শেখ হাসিনা যিনি ভারতে অবস্থান করছেন, তো এই শেখ হাসিনার কণ্ঠের সাথে কিংবা তাদের কণ্ঠ অনেকটা মিলে যায় সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা। কিন্তু আমরা তো জানি যে শেখ হাসিনার শাসন আমলেও সংখ্যালঘুরা আরো বেশি নির্যাতিত হয়েছিল, এবং তারা বিভিন্ন সময় আওয়ামী লীগের ক্যাডাররা তাদের জমি দখল ইত্যাদি কারণেও তারা সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছে ইত্যাদি হয়েছে।
এবারের ব্যাপারটা কিন্তু এমন নাই। আর এখানে সংখ্যালঘুদের সংখ্যা নির্যাতনের যে ঘটনাগুলোকে বাড়িয়ে বলার আর একটা ঘটনা হচ্ছে যে এখানে সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুরা, তারা আওয়ামী লীগ করত। অনেকে আওয়ামী লীগের অনেক নেতা ছিলেন। তো যখন মুসলিম আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক কারণে তারা যখন আক্রমণের শিকার হয়েছে, সঙ্গত একইভাবে হিন্দু আওয়ামী লীগের নেতারাও কিন্তু হয়েছে। কিন্তু সেটাকে সাম্প্রদায়িক ভাবে দেখানোটা ঠিক না, কিন্তু ভারতের মিডিয়া সেটা দেখিয়েছে। এমনকি একটা ঘটনা বলি, যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরে যে ঘটনা চট্টগ্রামে ঘটে, এবং সেখানে একজন আইনজীবী সাইফুল ইসলাম উনি নিহত হন। ওই সাইফুল ইসলাম চিন্ময়ের আইনজীবী ছিলেন না, কিন্তু সেখানে ভারতের পত্র পত্রিকায় দেখানো হয়েছে, অনেক মিডিয়াতে বলা হয়েছে উনি চিন্ময়ের আইনজীবী ছিলেন। আর একটা হচ্ছে যে ওই ব্যাপারে তো ভিডিও রয়েছে, এবং সেই ভিডিওতে তো দেখানো হচ্ছে যে কারা গ্রেপ্তার হয়েছে, এবং তার ভিতর যুবলীগের কর্মীদেরও পাওয়া গেছে, আক্রমণকারীদের মধ্যে পাওয়া গেছে। তো সেইটার এইরকম করে বিভ্রান্তমূলক তথ্য, অপতথ্য এগুলা ভারতে প্রকাশ করা হচ্ছে, এবং অনেকেই মনে করেন যে এটার মধ্য দিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের, রাজনীতিতে প্রত্যাবর্তনের একটা জায়গা ভারত তৈরি করছে। কিন্তু একটা জিনিস আপনাকে বলে রাখি, ওরা তো আমরা দেখেছি যে প্রায় 49টা বা 50টারও বেশি মিডিয়ায় এইরকম গুজব ছড়াচ্ছে। পশ্চিমা মিডিয়াগুলো কি বলছে? তারা কি এরকম কিছু বলছে? তারা কি ভারতের মিডিয়ার যে গুজব সেইটা তারা কি গিলছে? তারা কিন্তু গিলছে না, তারা কিন্তু এরকম কিছু বলছে না যে বাংলাদেশে এরকম চলছে না। কিন্তু পশ্চিমারা অনেকে, পশ্চিমা সরকার যেমন ট্রাম্পের একটা উক্তি, কিংবা অনেকেই এগুলোকে প্রতিবাদ জানাচ্ছে, এমন ভাবে জানাচ্ছে মনে হচ্ছে যে তারা যেন এটা বিশ্বাস। ডোনাল্ড ট্রাম্পের যে ওই টুইট ছিল সেটা কিন্তু নির্বাচনের আগে তখন হ্যাঁ, তবে আমার কাছে যেটা মনে হয়, এটা ভারতীয় এর সঙ্গে সারা বিশ্ব কিংবা অন্য বিশ্ব মিডিয়া এটাকে গ্রহণ করছে না। বিশেষ করে এখন যে রিউমারের ব্যাপারে যে বিভিন্ন স্ক্যানার রয়েছে বিভিন্ন, তারা কিন্তু এটাকে প্রমাণ করছে যে আসলে এটা। আরেকটি বিষয় কিন্তু আছে, মানে ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের কিন্তু সম্পর্কের অবনতি ওইভাবে হয় নাই, অন্তত আমরা আনুষ্ঠানিকভাবে তারা যে প্রকাশটা, এক্সপ্রেশনটা দিচ্ছেন রাষ্ট্রদূত থেকে শুরু করে ওইখানকার পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তারা কিন্তু এক ধরনের সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছেন, এটাই আমরা দেখেছি। কিন্তু যেটা ঘটেছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে দুই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিজেপি নেতা বা তারা কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা বলার কারণে আরো বেশি বিষয়টা, এবং গণমাধ্যম তো আছেই তাদের, এগুলো যথার্থই বলেছেন। তবে ভারতের পক্ষ থেকে খানিকটা, যেমন বাংলাদেশ সবসময় আগ্রহ দেখিয়েছে, এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদের যখন বৈঠক হয় তখন বাংলাদেশের পক্ষ থেকে তো নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের কিন্তু প্রস্তাব ছিল এবং আগ্রহ দেখিয়েছেন, কিন্তু ভারত সেটিকে এড়িয়ে গেছে। ভারত এটাকে এড়িয়ে যাওয়ার পরে সেই বৈঠকটা হয়নি। পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করি, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু কখনো যে স্টেটমেন্ট দিয়ে যে ওই সমস্ত ঘটনাগুলোকে বাইরেও তার অর্থনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে, একাধিক স্টেটমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের কিন্তু সবসময় আগ্রহ ছিল। কিন্তু ঘটনাটা হয়েছে এইটা যে ভারতের সম্পর্কটা ছিল আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক, রাষ্ট্রিক সম্পর্কটা ছিল না, সম্পর্কটা জনগণের সম্পর্ক উন্নয়নের কোনো চেষ্টা হয়নি, যে কারণে এই ব্যাপারটা ঘটেছে। তো তারা মনে করেছে যে তাদের বন্ধু মিত্র শেখ হাসিনা, অতএব শেখ হাসিনার পতনের পরেই বোধহয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কিন্তু ব্যাপারটা এখানে সম্পর্কটা হওয়া উচিত ছিল রাষ্ট্রিক, সম্পর্কটা হওয়া উচিত ছিল জনগণের মধ্যে, জনগণের সম্পর্ক। আমি আবারও ফিরছি, আবার এই প্রসঙ্গে আবারও ফিরবো যদি সময় পাই। এই প্রসঙ্গে আমি যাব জনাব হাসান ফেরদৌসের কাছে। ছোট একটি প্রশ্ন, এই আলোচনার প্রতিক্রিয়া আপনি দেবেন। আপনার কাছে ছোট প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের কাছে যদি পরমাণু অস্ত্র থাকতো তাহলে ভারতের প্রতিক্রিয়া কেমন হতো? এটা একটা অবান্তর অর্থহীন প্রশ্ন। আমাদের কাছে পরমাণু অস্ত্র নেই এবং অস্ত্র করার ক্ষমতাও আমাদের নেই।
রাইট। এই আপনার প্রশ্ন থেকে কিন্তু আমাদের অ্যাটিটিউডটা স্পষ্ট হচ্ছে। আমরা কি বলছি আপনি দেখেছেন, বাংলাদেশের প্রাক্তন সামরিক কর্তারা কি বলেছেন, 3 দিনে কলকাতা দখল করবেন। এই যে অ্যাটিটিউড, আমাদের এক উপদেষ্টা কি বলেছেন যে ভারতের আমাদের প্রয়োজন নেই, আমাদেরকে ভারতের প্রয়োজন। এই যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা, দ্যাটস কমপ্লিটলি রং। আপনি দেখেছেন কি পরিমাণ ভারতে কি হচ্ছে, আমি সেখানে যাব না, দ্যাটস ভারতের কনসার্ন। আমি আমাদেরকে নিয়ে কনসার্ন। উই নিড ইন্ডিয়া। এইটুকু বোঝার ক্ষমতা নিশ্চয়ই আমাদের সরকারি কর্মকর্তাদের, রাষ্ট্রপতিদের নিশ্চয়ই আছে। আগামীকাল যদি ভারত পানি দেওয়া বন্ধ করে দেয় বা অতিরিক্ত পানি ছাড়ে, আমি তখন কি করব? আমি যাব জাতিসংঘে। জাতিসংঘ কি ঘন্টাটা করবে? আপনারা ভালো করে জানেন তার করার কোনো ক্ষমতা নেই। প্রমাণ গাজা, প্রমাণ হিজবুল্লাহ। ফলে আমাদের ভারতেরও আমাদের প্রয়োজন আছে। আমাদের 4000 মাইল কমন বর্ডার। আমাদের এই কমন বর্ডারে আমাদের অসংখ্য কমন প্রবলেমস আছে, যার একটা হচ্ছে অপরাধ প্রবণতা, স্মাগলিং, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আমরা একে অপরকে চাই, প্রয়োজন, কিন্তু অনেস্টলি আমাদের অনেক বেশি প্রয়োজন। আমরা ভারত থেকে ইম্পোর্ট করি $12 বিলিয়ন জিনিস, আলু পটল থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত। ভারত করে $2 বিলিয়নের ইম্পোর্ট। আমরা তাদেরকে এক্সপোর্ট না করলে ভারতে কিছু আসা যায় না। আমার মনে আছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন যে আমার আমেরিকার প্রয়োজন নেই, আমেরিকার আমার প্রয়োজন। কেন? আমেরিকা আমার কাছ থেকে গেঞ্জি কেনে, জামা কেনে। নির্বোধ কাকে বলে? আমেরিকা, বাংলায় কথা আছে না একটা, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আমেরিকা অনায়াসই যে কোনো জায়গা থেকেই তার জামা কিনে নেবে, গেঞ্জি কিনে নেবে। কিন্তু আমার প্রয়োজন আছে। আমার যে $15 বিলিয়ন ব্যবসা আমেরিকার সঙ্গে, তা না করতে পারলে আমি না খেয়ে মরব। আমার দায়িত্ব হচ্ছে, আমার বলতে পারছি, আমি আমার মিডিয়ার কথা বলছি না, আমি আমার নেতাদের কথা বলছি। যেটা যদি ভারত সরকার ইগনোর করে আপনার দেশকে, আপনি প্রতিক্রিয়া দেবেন কিভাবে? না না, প্রভু ইগনোর কেন করবে? দায়িত্বটা আমার। আমি বলছি যে আমি যেন ইরেসপন্সিবল না হই। ভারত যদি করে ঠিক আছে, সেটা অন্য কথা, কিন্তু আমি যেন ইরেসপন্সিবল না হই। আমি তো রেসপন্সিবল ব্যবহার করছি। আমি মনে করি যে ব্যবহারটা আমরা করছি হাইলি রেসপন্সিবল। আমরা কি বলছি? চিকেন নেক দখল করে নেবো আমরা। এই কথাটা ইউনূস সাহেব আজকে নয়, প্যারিস থেকে বলেছিলেন, ইঙ্গিত করেছিলেন। কেন আমরা আমার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী, যে দেশটি আমাকে স্বাধীনতা সাহায্য করেছে, তার প্রতি কথা বলবো আমরা? এই অ্যাটিটিউড কেন অ্যালাউ করবো যে ভারতের পতাকা ঢাকায় না, চিকেন নেক দখল করে নেবো এটা কিন্তু বলেননি, কথাটা এরকম ছিল না। আমি বলছি না উনি অত বোকা নন, কিন্তু ইঙ্গিতটা ছিল যে যদি আমার জন্য ঝামেলা করো, আমরাও করতে পারি। এই পরশুদিনই বলেছেন আমাদের এক উপদেষ্টা, আমরাও করতে পারি। না, আমরা করব না। আমরা করতে পারিও না, পারি বা না পারি, এটা আমাদের লক্ষ্য নয়। আমরা তোমার সঙ্গে বন্ধুত্ব চাই। আমি কেন অকারণে বলবো চিকেন নেকে কি ঘন্টাটা করব আমরা? এটা সম্পূর্ণ অবান্তর কথা। আজকে যুদ্ধ হচ্ছে আমেরিকার সঙ্গে মেক্সিকোর, যুদ্ধ হচ্ছে আমেরিকার সাথে কানাডার। কি নিয়ে? ট্যারিফ নিয়ে। আপনি দেখেছেন কোন একটি দেশ, মেক্সিকো বা কানাডা, কেউ একটি বাক্য উল্লেখ করে যে বাক্যতে যুদ্ধ করে লড়কে নেবো আমি তোমাকে? না, তারা তাটি উল্টো করছে, অ্যাপিস করার চেষ্টা করছে। কারণ আমেরিকা অনেক বেশি পাওয়ারফুল, আমেরিকাকে অনেক বেশি প্রয়োজন মেক্সিকোর এবং কানাডার। একইভাবে আমাদেরও কিন্তু ভারতকে অনেক বেশি প্রয়োজন। আমরা নিচের দিকের দেশ, পানিটা ওখান থেকে আমাদের দিকে আসে, মাথায় রাখতে হবে। না, একটা দেশকে যখন 15-16 বছর ধরে কলোনি করে রাখা হয় এবং মনোভাবটা সেরকমই থাকে, সেই কলোনিয়াল মাইন্ডসেট থেকে তো আপনাকে বেরোতে হবে। বের হওয়ার জন্য সরকারকেও তো একটা ভাষা ঠিক করতে হবে। সরকারকে তো বলতে হবে, জানো রাজনীতির কথা বলছি না, নত জানো, সেইটাকে যদি ট্রান্সলেট করি আমরা যে উদ্ধত আচরণ করা যাবে না, সেটাও তো ঠিক না। সরকারকে তো একটা অবস্থান নিতে হবে। আমি বলছি ভারত কি করবে আমি অতটা কনসার্ন নই। আমি কি করব, যাতে করে আমার ভাষায়, আমার ব্যবহারে একথা প্রমাণিত হয় যে আমি ভারত কি করবে এটার সাথে কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অনেক বিষয় নির্ভর করে। ভারত যদি সাম্প্রদায়িকতা নাকি নিয়ে খেলে, বাংলাদেশে বুঝতে পারছেন। আমি বলার চেষ্টা করছি যে আমরা উই নিড ইচ আদার, এবং আমি এই কথা বলছি যে উই নিড দেম মোর দেন দে ডু আস। যে কথাটা বলছেন আমাদের এক উপদেষ্টা, আমি ঠিক উল্টো বলছি। উনি বলছেন যে ভারতে আমার প্রয়োজন নেই, আমাদের ভারতের প্রয়োজন। আমি ঠিক উল্টো বলছি।
উই নিড ইন্ডিয়া মোর দ্যান ইন্ডিয়া ডাজ আস। কেমন? এটা হচ্ছে আমার মূল বক্তব্য। সে কারণে আমাদের অনেক সংযত হতে হবে, আমাদের অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে হবে। আমি ছোট একটা এক্সাম্পল দিই। আমি জাতিসংঘে ইউনূস সাহেব এলেন, তিনি বারবার বলেছেন মোদি সাহেবকে দেখা করতে যান। মোদি সাহেব দেখা করেননি, তিনি খেপেছেন। কেন খেপেছেন? ভাই ভালো বললেন যে হাসিনা তার ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্টে তারা খোয়া গেছে, তারা ক্ষিপ্ত হয়েছে। কি করলেন ইউনূস সাহেব নিউ ইয়র্কে এসে? দেখা করলেন কার সাথে? পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে। কেন? এটা অ্যাভয়েড করা যেত না? শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রীর না, সাথে দেখা করেনি, শুধু নয়, আরো অনেকের সাথে দেখা ফ্যাক্টর করছে। একটা, পাকিস্তান ইজ এ বিগ ফ্যাক্টর আমাদের সম্পর্কের ক্ষেত্রে। একটু আগে আমরা সার্ক নিয়ে কথা বলবো। সার্কের মূল ব্যাপারটা তো পাকিস্তান। সার্ক তৈরি হয়েছিল ভারতকে ঠেকানোর জন্য। কাকে নিয়ে? বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে। ফলে পাকিস্তানকে ইগনোর আপনি করতে পারবেন না, এবং আপনি ডেমনস্ট্রেটিভলি মিটিং করছেন পাকিস্তানের সাথে ভারতকে ইগনোর করে। ভারতকে বোঝে না সিগন্যালগুলি, দিস সিগন্যালস আপনি পাঠাচ্ছেন। আমার বন্ধু আছে কিন্তু, এর আগে আমরা বলেছি, আমিও লিখেছি যে বাংলাদেশের চীনা চাষ দেখে আপনি ভারতকে রুদ্ধ করবেন, আটকাবেন, তা তো না। আই নিড ইন্ডিয়া, এটা আমাকে বুঝতে হবে পলিসি লেভেলে অ্যান্ড পাবলিক লেভেলে, যেটা আমরা করছি না। জি, আপনাকে ধন্যবাদ। আবু সাইদ খান, আপনি কি বলবেন? ভারতকে আমাদের বেশি দরকার নাকি ভারতের বেশি দরকার আমাদের? প্রথমত হচ্ছে যে সম্পর্ক, দুই দেশের সম্পর্ক হওয়া উচিত ন্যায্যতা, ক্ষমতার ভিত্তিতে হওয়া উচিত। তো সম্পর্ক কখনো তো অন্যায্য কিংবা যদি একদল এক দেশ আর এক দেশের প্রতি নতজানু হয়, তখন কিন্তু সেই সম্পর্কটা স্থায়ী হয় না। তো এই ব্যাপারটা আমাদের বোঝার দরকার। এটা ঠিক যে উই নিড ইন্ডিয়া, বাট অলসো এটা ঠিক যে ইন্ডিয়া নিডস আস। তো উভয়ের দরকার, এবং উভয়েরই প্রতিবেশী উন্নয়নের জন্য, সামগ্রিক এই অঞ্চলের উন্নয়নের জন্য উভয়ের সঙ্গে একটা সম্পর্ক থাকতে হবে। কিন্তু আমরা শেখ হাসিনা শাসন আমলে দেখেছি যে ভারতকে আমাদের দরকার, এটা মনে করে ভারতের কাছে নতজানু হয়ে, এবং আমরা আমাদের অধিকার এবং আমরা আমাদের মর্যাদা হারিয়েছি। তো এইটা ছিল ব্যাপার। যেমন ধরুন যে ভারত বাংলাদেশের কাছে যা যা চাওয়ার ছিল, ভারত কিন্তু সব পেয়েছে। তার নর্থ ইস্টে যাওয়ার জন্য ট্রানজিট, ট্রান্সপোর্ট, শিপমেন্ট সমস্ত কিছু পেয়েছে, এবং তাকে অন্যান্য আমরা কিন্তু ভারতের কাছ থেকে আমাদের যেটা পাওয়ার ছিল, যেমন পানি অংশ, পানির হিস্সা, সেটা আমরা পাইনি। বরং আমাদের এখনো যে 54টা নদীর মধ্যে প্রবহমান, ভারত থেকে নেমে আসা প্রবহমান 54টা নদীর মধ্যে কেবলমাত্র গঙ্গার ক্ষেত্রে একটা চুক্তি হয়েছে, তিস্তা চুক্তি এখনো ঝুলে আছে। তো সেই তিস্তা চুক্তির ব্যাপারে কমিটমেন্ট, মানে পরপর দুটি সরকার, মনমোহন সরকার এবং মোদী সরকারের কমিটমেন্টের পরেও তিস্তা চুক্তি হলো না। তো বরং উল্টা এসে ফেনী নদীর পানি আমরা তাদেরকে দিয়েছি। আমাদের এখানে যখন তিস্তা চুক্তি হচ্ছে না, তখন তিস্তাতে এখানে যে ব্যারেজ করে পানি সংরক্ষণের যে চীনের সঙ্গে যে প্রকল্প নেওয়া হয়েছিল, সেই প্রকল্পটা কিন্তু ভারতের আপত্তির মুখে সেটা কিন্তু স্থগিত হয়ে যায়। এখনো সেই প্রকল্প গ্রহণ করা হচ্ছে না। এই ব্যাপারটা হচ্ছে যে আমরা বন্ধুত্ব চাই, ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব দরকার, নেপাল, শ্রীলঙ্কা, তো ভুটান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, পাকিস্তানের সঙ্গে ভারতের তো শত্রুতা তো আছে, এটা আলাদা বিষয়, কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে, মালদ্বীপের সঙ্গে, নেপালের সঙ্গেও কিন্তু ভারত তার সম্পর্ক মেনটেন করতে পারছে না। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক থেকে যে সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক এবং গবেষক, তারা এটাকে ইতিবাচক ভাবে দেখছে না যে পরপর সমস্ত প্রতিবেশী, এমনকি ভুটানের সঙ্গেও এখন চীনের সম্পর্ক ভালো হচ্ছে, লেনদেনটা, বাণিজ্যিক লেনদেন বাড়ছে। বাংলাদেশের সঙ্গে একমাত্র দেশ, বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং সেই বন্ধুত্বর সম্পর্ক ছিল ত্রুটিপূর্ণ। কিন্তু সেই ধরনের বন্ধুত্ব তো যাচ্ছে। এখানে ভারতের পলিসির ক্ষেত্রে দুটো জিনিস আছে। ভারতের একটা হলো যে তার একটা দিক ব্রাদার সুলভ অ্যাটিটিউড রয়েছে, যে তার প্রতিবেশী রাষ্ট্রের উপর সে তার একটা কর্তৃত্ব এবং প্রভাব বজায় রাখবে, এটা একটা রয়েছে। বিকল্প চিন্তাও আছে ভারতের বুদ্ধিজীবী এমনকি রাষ্ট্র চিন্তাবিদের মধ্য থেকে। আর একটা চিন্তা আছে, যেটাকে যখন গুজরাল ক্ষমতায় প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় একটা তারা ডক্টরিন, যেটাকে গুজরাল ডক্টরিন বলা হয়, সেটা হলো যে ভারতের উচিত হবে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ
সমমর্যাদা ভিত্তিক সম্পর্ক গড়ে তোলে, এবং সেই চেষ্টা ভারতের ভিতর থেকে আছে। এমনকি ভারতের ব্যুরোক্রেসির মধ্যে, রাষ্ট্র পরিচালনার একটা শক্তির মধ্যেও এটা রয়েছে। কিন্তু বারবার ভারতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কিংবা প্রতিবেশীদের ক্ষেত্রে হয়নি, যার কারণে ভারত বন্ধু ছাড়া হয়ে গেছে। এখন হ্যাঁ, বাংলাদেশ আমরা বন্ধুত্বকে রক্ষা করতে চাই, কিন্তু সেটা সমমর্যাদার ভিত্তিতেই যে বন্ধুত্ব হওয়া দরকার, বোঝাপড়ার দরকার, এবং সে বন্ধুত্ব জনগণের সঙ্গে জনগণের বন্ধুত্ব হওয়া দরকার। তা না হলে ভারতে যেগুলো মোদী সরকার যে সাম্প্রদায়িক কার্ড খেলছে, তার কারণে বাংলাদেশেও কিন্তু সাম্প্রদায়িকতা এক ধরনের মাথা চাড়া দিচ্ছে, এবং সেখানে মোদী সরকার বিভিন্ন ভাবে যে সব বক্তব্য দিচ্ছে, আজকের বিশেষ করে মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলো নিয়ে পাল্টাপাল্টি হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে ভারত বাংলাদেশের মধ্যে মারাত্মকভাবে বিতর্ক, বিদ্বেষ ছড়াছড়ি এগুলো হচ্ছে। কি জন্য হচ্ছে? যে ভারতের সেখানে, যেমন বাংলাদেশে যারাই ক্ষমতা আসুক না কেন, আজ পর্যন্ত মৌলবাদীরা কখনো কখনো ক্ষমতার পার্টনার হয়েছে, কিন্তু মৌলবাদীরা ক্ষমতায় আসে নাই। তো কিন্তু ভারতে এখানে হিন্দুত্ববাদীরা ক্ষমতা রয়েছে, এটা বুঝতে হবে। এবং হিন্দুত্ববাদীরা তারা তাদের ক্ষমতা এবং সেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টির জন্য যে সব বক্তব্য দিচ্ছে, তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ থেকে কিছু কিছু বক্তব্য আসছে। তবে এটাও আমি একমত যে হ্যাঁ, বাংলাদেশ থেকে তো বিশেষ করে যারা রাষ্ট্র পর্যায়ে আছেন তাদেরকে সংযত বক্তব্য দেওয়াটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। জি, আবু সাইদ খান, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, কষ্ট করে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি হাসান ফেরদৌস, আপনাকেও। আপনারা সবাই ভালো থাকবেন। 7 দিনের বিশ্বে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।